শেখ হাসিনার স্বামী ডাক্তার এম.এ. ওয়াজেদ মিয়ার লেখা বিখ্যাত ও একমাত্র স্মৃতিভিত্তিক গ্রন্থটি হল বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ। সেই বইয়ের একটি অংশে তিনি কেন কামালের বিয়েতে আসতে পারেনি তার কারণ ব্যাখ্যা করেন। ওয়াজেদ মিয়া লিখেন, জুন মাসের তৃতীয় সপ্তাহে আমি শাশুড়ির কাছ থেকে 15 জুলাই তারিখে অনুষ্ঠিতব্য শেখ কামালের বিয়েতে উপস্থিত থাকার অনুরোধ সম্বলিত একটি টেলিগ্রাম পাই। অতঃপর আমি উক্ত বিবাহ অনুষ্ঠানে উপস্থিত থাকার আগ্রহ ব্যক্ত করে সেই উদ্দেশ্যে স্বল্পকালের জন্য বাংলাদেশে যাওয়ার অনুমতি চেয়ে কার্লোস রুয়েতে আমার ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর হুইটসের কাছে পত্র লিখি। প্রফেসর হুইটস তখন তার মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটল এবং আরও কয়েকটি শহরে 6 সপ্তাহের সফর শেষে দেশে ফিরেছেন। আমার উক্ত চিঠি পাওয়ার 2-3 দিন পর প্রফেসর হুইটস আমাকে মৌখিকভাবে জানান, নির্ধারিত কর্মসূচির ব্যাঘাত ঘটায় এমন প্রস্তাবে আমরা সাধারণত সম্মতি দিই না। যাই হোক, যেহেতু আপনি আপনার শ্বশুরের একমাত্র জামাতা, সুতরাং আমরা আপনাকে সেই উদ্দেশ্যে আনঅফিসিয়াল অনুমতি প্রদানের সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এই বিষয়ে আপনার স্কলারশিপের উদ্যোক্তা আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সিকে অবহিত করা যাবে না। আরেকটি কথা, যেহেতু বাংলাদেশে যাওয়ার ফলে আপনার এখানে পূর্বনির্ধারিত কর্মসূচি বিঘ্নিত হবেই, সুতরাং আপনি সেখানে সম্পূর্ণ আগস্ট মাস কাটিয়ে 9 সেপ্টেম্বর তারিখে এখানে অনুষ্ঠিতব্য আণবিক শক্তিচুল্লি বিষয়ক আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণের জন্য উক্ত তারিখের মাত্র দিন 2 আগে ফিরবেন। যেহেতু আপনাকে অফিসিয়াল ছুটি দেওয়া যাবে না, অতএব আপনার স্কলারশিপ উক্ত সময়কালের জন্য স্থগিত ঘোষণা করা হবে না। আপনার স্কলারশিপের টাকা নিয়মিত আপনার ব্যাংকেই জমা হতে থাকবে। আর একটা শর্ত এই যে, সেপ্টেম্বর মাসে এখানে ফিরে আসার সময় আপনি আপনার পরিবারবর্গকে সঙ্গে নিয়ে আসতে পারবেন না। প্রফেসর হুইটসের উপরোক্ত শর্তে তখন কামালের বিবাহ উপলক্ষে দেশে ফিরলে আমার 8 সপ্তাহের কর্মসূচি ব্যাহত হয়। তবু ছেলেমেয়েদের দেখার ইচ্ছা সংবরণ করতে না পেরে সাময়িকভাবে দেশে ফেরার জন্য আমি মনস্থির করলাম। অতঃপর জুন মাসের 4র্থ সপ্তাহের দিকে আমি হুমায়ুন রশিদ চৌধুরীর কাছ থেকে একটি টেলিগ্রাম পাই। তখন হুমায়ুন রশিদ চৌধুরী ঢাকায় ছুটিতে ছিলেন। উক্ত টেলিগ্রামে তিনি আমাকে জানিয়েছিলেন যে রাষ্ট্রপতি ও বেগম মুজিবের গভীর কামনা আমি যেন যে কোনোভাবে কামালের বিয়েতে উপস্থিত থাকার জন্য স্বল্পকালের জন্য হলেও ঢাকায় চলে যাই। আমি তখন আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সির স্কলারশিপ সম্পর্কিত কঠিন শর্তগুলো ভালোভাবে আবার পরীক্ষা করি। তাতে উল্লেখ রয়েছে যে আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সির সম্মতি ব্যতিরেকে পূর্বনির্ধারিত কর্মসূচির কোনো রূপ ব্যাঘাত ঘটানো হলে স্কলারশিপটি বাতিল হয়ে যেতে পারে। অতঃপর এই বিষয়ে দৃষ্টি আকর্ষণপূর্বক প্রফেসর হুইটসের কাছ থেকে সাময়িকভাবে দেশে ফেরার জন্য লিখিত অনুমতি আমি চাই, কিন্তু তিনি লিখিত অনুমতি দিতে অস্বীকার করেন। অতএব বাধ্য হয়ে আমি সাময়িকভাবে দেশে ফেরার পরিকল্পনা পরিত্যাগ করি এবং তার কারণ বিস্তারিতভাবে উল্লেখ করে শাশুড়িকে চিঠি লিখি। জুন মাসের শেষের দিকে জার্মানিস্থ বাংলাদেশ দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি আমজাদুল হক আমাকে জানান যে শেখ কামালের বিয়েতে উপস্থিত থাকার জোর পরামর্শ দিয়ে হুমায়ুন রশিদ চৌধুরী জার্মানিস্থ বাংলাদেশ দূতাবাসে একটি টেলিগ্রাম পাঠিয়েছেন এবং ওই বিষয়ে আমাকে সর্বতোভাবে সাহায্য করার জন্য জার্মানিস্থ বাংলাদেশ দূতাবাসকে নির্দেশ দিয়েছেন। জার্মানিস্থ বাংলাদেশ দূতাবাসের জনাব আমজাদুল হককে আমি সবকিছু বিস্তারিতভাবে অবহিত করি। এরপর জুলাই মাসের প্রথম সপ্তাহে লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর নুরুল মোমেন খান অর্থাৎ মিহির ভাইয়ের কাছ থেকে টেলিফোন পাই। সে সময় লন্ডনে বঙ্গবন্ধুর একমাত্র ছোট ভাই শেখ নাসের কাকা উপস্থিত ছিলেন। আমি ফোনে তাকেও ব্যাপারটি বিস্তারিতভাবে বলি। অতঃপর নাসের কাকা আমাকে বলেন যে সবকিছু সত্ত্বেও যদি আমার পক্ষে ঢাকা যাওয়া অসম্ভব হয়, তাহলে আমি যেন নুরুল মোমেন খান সাহেবের সঙ্গে যোগাযোগ করি এবং তিনি এ ব্যাপারে যা কিছু করার বন্দোবস্ত করে দেবেন। পরে জনাব নুরুল মোমেন খান সাহেবও আমাকে ফোন করেছিলেন, কিন্তু প্রফেসর হুইটসের অনমনীয় ও অনড় অবস্থানের কারণে আমি তখন দেশে না ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত তাকে জানিয়ে দিই। 17 জুলাই বিকেল 5:30টার দিকে আমি অফিস থেকে কার্লোস রুয়ে বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে আমার কক্ষে পৌঁছি। ঠিক ওই মুহূর্তে আমাকে জানানো হয় যে বাংলাদেশের রাষ্ট্রপতি আমার সঙ্গে টেলিফোনে কথা বলবেন। অতঃপর ফোন এলে আমি উদ্বিগ্ন অবস্থায় টেলিফোন রিসিভ করি। ফোনে বঙ্গবন্ধুর কণ্ঠ শুনে আমি বলি, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? কিন্তু আমার কণ্ঠস্বর তিনি শুনতে পাচ্ছিলেন না বলে লন্ডনের লাইনে তিনি পুনরায় ফোন করবেন বলে আমাকে জানান। এর একটু পর আবার বঙ্গবন্ধুর কাছ থেকে টেলিফোন আসে। বোঝা গেল এবার তিনি আমার কণ্ঠ পরিষ্কারভাবে শুনতে পারছেন। তিনি কেমন আছেন আমি জানতে চাইলে বঙ্গবন্ধু একটু ক্লান্ত স্বরে টেনে টেনে বলেন, বাবা ভালো আছি। তার শরীর কেমন আছে আমি জানতে চাইলে তিনি আবারও টেনে টেনে বললেন যে শারীরিকভাবে তিনি সুস্থ। হাসিনা, আমার ছেলেমেয়ে, শাশুড়ি, কামাল, জামাল, রেহানা, রাসেল সহ বাড়ির সবাই ভালো আছে। অতঃপর বঙ্গবন্ধু আমাকে জানান যে কামালের বিয়েতে আমি উপস্থিত না হওয়ায় শাশুড়ি ভীষণ দুঃখ পেয়েছেন। আমি তখন ভীষণ ইচ্ছা থাকা সত্ত্বেও পরিস্থিতির কারণে যে দেশে ফিরতে পারিনি তা বিস্তারিতভাবে উল্লেখ করে বঙ্গবন্ধুকে জানাই এবং আরও বলি যে আমি বিস্তারিত জানিয়ে অনেক আগেই শাশুড়ি আম্মাকে চিঠি লিখেছি।
আমার এই কথার উত্তরে বঙ্গবন্ধু বলেন যে শাশুড়ি আমার কোনো চিঠিপত্র পাননি। অতঃপর বঙ্গবন্ধু আমাকে জানান যে 18 জুলাই তারিখে এটিএম সৈয়দ হোসেন সাহেবের তৃতীয় কন্যা পারভিন রোজির সঙ্গে শেখ জামালের বিবাহের আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধু আমাকে আরও জানান যে রেহানাকে সঙ্গে নিয়ে হাসিনা আমাদের ছেলেমেয়ে সহ জুলাই মাসের শেষের দিকে জার্মানি চলে আসবে। আর কয়েক মাস পরে আমি দেশে ফিরতে পারি, বিধায় হাসিনার অত টাকা পয়সা খরচ করে জার্মানি চলে আসা সমীচীন হবে না। আমি একথা বললে বঙ্গবন্ধু আমাকে বলেন, তোমার ছেলে জয়কে কিছুতেই বোঝানো যাচ্ছে না, ও সারাক্ষণ তোমার কথা বলে তোমার খোঁজ করে তোমার কাছে যেতে চায়, অতএব তুমি আর কোনো আপত্তি উঠাইও না বাবা। এই কথাগুলো বলে বঙ্গবন্ধু আমাকে তখন হাসিনার সঙ্গে কথা বলতে বললেন। হাসিনাকেও আমি একই কথা বলি, হাসিনাও আমাকে বঙ্গবন্ধুর কথাগুলো বলে। হাসিনা আমাকে এও বলে যে আমি যতই আপত্তি করি না কেন সে জার্মানিতে চলে আসবেই। এই কথোপকথনে প্রায় 20 মিনিট অতিক্রান্ত হয়। এরপর কিছুটা বিরক্ত হয়েই আমি টেলিফোনের রিসিভার রেখে দিই।